হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করব। দেখো, ভিটামিন ডি এটি কিন্তু ভিটামিন এ, ডি, ই এবং কে, এই চারটি মূলত আমাদের ফ্যাটে বা তেলে দ্রাব্য ভিটামিন। তো ভিটামিন ডি কিন্তু আমাদের স্নেহপদার্থ বা ফ্যাটে দ্রাব্য ভিটামিনের মধ্যে পড়ছে। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি দেখো, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো কি, ক্যালসিফেরল। এবং এটা হচ্ছে হাড় এবং দাঁতের গঠনের জন্য কিন্তু ভিটামিন ডি মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটা মনে রাখতে হবে যে হাড় এবং দাঁতের সঙ্গে যুক্ত, মানে এটা আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাসের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, আবিষ্কার, রাসায়নিক গঠন, এগুলো মূলত হয়তো পরীক্ষায় পড়ে না। এবার মনে রাখবে তোমার ভিটামিন ডি2 এবং ডি3-র মধ্যে যে পার্থক্য, ডি এর মধ্যে দুটো ভাগ, ডি থ্রি এবং ডি2কে ধরা হয়েছে। দেখো, ডি2 হচ্ছে কি, ডি2 এবং ডি3-র মধ্যে যদি ডিফারেন্স করি আমরা, তো দেখো সংশ্লেষণের উৎস, প্রথম পয়েন্ট কি আছে, সংশ্লেষণের উৎস। ভিটামিন ডি2 আর্গোস্টেরল থেকে সংশ্লেষিত হয় এবং ভিটামিন ডি3 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে সংশ্লেষিত হয়। নেক্সট কি আছে দেখো, প্রস্তুতকরণ উৎস, এটি উদ্ভিজ উৎস থেকে প্রস্তুত হয়। ডি3টা হচ্ছে এটি প্রাণীজ উৎস থেকে প্রস্তুত হয়। সংকেত কি, ভিটামিন ডি2 এর সংকেত হচ্ছে C26H43OH। ডি3-র রাসায়নিক গঠন হচ্ছে কি, C27H43OH। আর ডিফারেন্স কি, এটাতে কার্বন সংখ্যা 27টি আছে, এখানে কার্বন সংখ্যা 26টি। বাকি কিন্তু সব দেখো এক, হাইড্রোজেন সংখ্যাও কিন্তু একই, আর একটা OH বন্ধনী থাকবে। নেক্সট কি আছে, দ্বিবন্ধনী সংখ্যা। এর রাসায়নিক গঠনে মোট 4টি দ্বিবন্ধনী বা ডবল বন্ড থাকে, আর এর রাসায়নিক গঠনে মোট 3টি দ্বিবন্ধনী বা ডবল বন্ড থাকে। যৌগের ধরন কি, এটি অধিক অসম্পৃক্ত যৌগ, আর এটি তুলনামূলকভাবে কম সম্পৃক্ত যৌগ। ঠিক আছে, তাহলে ডি2 এবং ডি3 পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। নেক্সট কি আছে দেখো, ভিটামিন ডি আরও কয়েকটা পয়েন্ট আছে দেখো। কার্যকারিতা, এটি ডি3-র তুলনায় কম কার্যকরী, আর এটি ডি2-র তুলনায় প্রায় 1.5 গুণ বেশি কার্যকারী হয়। নেক্সট কি আছে, মূল্য, ভিটামিন ডি2 কম দামি এবং ডি3 কিন্তু বেশি দামি। ঠিক আছে, নেক্সট দেখো, ভিটামিন ডি এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি কি পাবো, 1 নাম্বার আছে এটি ভিটামিন ডি স্নেহ পদার্থে দ্রবণীয়। নেক্সট কি আছে, তাহলে বৈশিষ্ট্যর মধ্যে নেক্সট কি আছে, এটি ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম এবং অ্যাসিটনে দ্রবণীয়। নেক্সট দেখো, 2 নাম্বার কি আছে, তাপে এবং জারণ ক্রিয়ায় বিনষ্ট হয় না। তাহলে ভিটামিন ডিতে যদি আমরা হিট দিই তাহলে কিন্তু এটি নষ্ট হয় না। নেক্সট কি আছে, পাচন ক্রিয়ায় বিনষ্ট হয়, মানে পরিপাকের ফলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। ত্বকে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে আর্গোস্টেরল থেকে সংশ্লেষিত হয়। তাহলে এটা কিভাবে সংশ্লেষিত হয়, ত্বকের মধ্যে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে আর্গোস্টেরল থেকে সংশ্লেষিত হয়। নেক্সট কি আছে দেখো, যকৃতে সঞ্চিত হয় এটি। নেক্সট, ক্যালসিয়াম এবং ফসফরাসের উপস্থিতিতে ভিটামিন ডি এর শোষণ ক্রিয়া বৃদ্ধি পায়। তাহলে ডি এর শোষণ ক্রিয়া বৃদ্ধি পায় কোথায়, ক্যালসিয়াম এবং ফসফরাসের উপস্থিতিতে। নেক্সট কি আছে দেখো, উৎসটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। উদ্ভিজ উৎস ভিটামিন ডি এর উদ্ভিজ উৎস নেই বললেই চলে, তবে কোনো উদ্ভিজ তেলে অল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাতে ভিটামিন ডি মূলত কিন্তু প্রাণীজ উৎস থেকে পাই আমরা। দেখো, এখানে একটা ছকের মতো করে দেওয়া আছে, তো প্রাণীজ উৎসটা আমরা একটু দেখে নিই। বিভিন্ন সামুদ্রিক মাছের যকৃৎজাত তেল ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস। হ্যালিবাট মাছের লিভারের তেল ভিটামিন ডি পাওয়া যায়। তাছাড়া মাখন, দুধ, ডিমে মাঝারি পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে সব থেকে উৎকৃষ্ট উৎস যদি বলি, বিভিন্ন যে সামুদ্রিক মাছ তাদের যে যকৃৎ নিঃসৃত তেল থেকে পাওয়া যায়, আর হ্যালিবাট মাছের লিভারের তেলেও পাওয়া যায় ভিটামিন ডি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, কড মাছের নিঃসৃত যকৃৎ নিঃসৃত তেল। তাহলে প্রাণীজ উৎসের মধ্যে আমরা পাবো কি, মাছের যকৃতের তেল কোন মাছটা বেশি ইম্পর্টেন্ট, হ্যালিবাট, কড এবং শার্ক। তাছাড়াও দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন মাখন ও ঘি, এগুলো থেকে পাওয়া যায়। শীতপ্রধান দেশগুলিতে গ্রীষ্মের তুলনায় শীতে গরুর দুধে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে, পর্যাপ্ত সূর্যালোকের অভাবে। ঠিক আছে, আর সর্বশ্রেষ্ঠ যদি উৎস বলা হয় তাহলে ভিটামিন ডি এর সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক উৎস হলো সূর্যালোক, এই জন্য কি সানশাইন ভিটামিনও বলা হয়।
তাহলে ভিটামিন ডি এর আরেকটা নাম কি? সানশাইন ভিটামিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সানশাইন ভিটামিন কোন ভিটামিনকে বলা হয়। সানশাইন ভিটামিনের রাসায়নিক নাম কি? সানশাইন ভিটামিন হলো ভিটামিন ডি এবং এর রাসায়নিক নাম যদি জানতে চাই ক্যালসিফেরল। তাহলে তোমাদের কিন্তু ডাইরেক্ট কোশ্চেন নাও দিতে পারে যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। তোমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিল যে সানশাইন ভিটামিনের রাসায়নিক নাম কি, তখন তোমাদের উত্তর কিন্তু হবে ক্যালসিফেরল। মনে থাকে যেন। ঠিক আছে, এরপর দেখো ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাদ্যের নাম দেওয়া আছে। মাছের যকৃৎ নিঃসৃত তেল, কোন কোন খাদ্যে কতটা পরিমাণে ভিটামিন ডি আছে? দেখো হ্যালিবাট মাছের যে লিভার অয়েল, সেটা থেকে 500 থেকে 10,000 মাইক্রোগ্রাম পার 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে কতটা মাইক্রোগ্রাম আছে? কড লিভার অয়েল হচ্ছে কত? 200 থেকে 750 মাইক্রোগ্রাম। শার্ক লিভার অয়েল 30 থেকে 100 মাইক্রোগ্রাম। অন্যান্য খাদ্যবস্তুর মধ্যে আছে তৈলযুক্ত মাছ, সার্ডিন, স্যালমন, হেরিং, এগুলো 5 থেকে 30। এছাড়াও কিছু দেখো সম্পূর্ণ মুরগির ডিম 1.25 থেকে 1.5, ডিমের কুসুম 3 to 4, মাখন 0.5 to 1.5, ঘি মাখন তোলা যে ঘিটা 0.5 থেকে 1.5, গুঁড়ো দুধে পাওয়া যায় 0.4 থেকে 0.6, দুধে পাওয়া যায় 0.05 থেকে 0.01। ঠিক আছে, এরপর আছে দেখো ভিটামিন ডি এর কাজ। ভিটামিন ডি এর কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ভিটামিন ডি দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সাথে যুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজ হলো 1 নম্বর কি আছে? দৈহিক বৃদ্ধি, গ্রোথ। ভিটামিন ডি স্তন্যপায়ী প্রাণীদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অপরিহার্য। এটি সম্ভবত ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। এটি লক্ষ্য করা গেছে যে ভিটামিন ডি এর স্বল্পতায় অস্থি বৃদ্ধির হার স্বাভাবিকের চেয়ে কমে গেলে দৈহিক বৃদ্ধির হারও হ্রাস পায়। অতএব বৃদ্ধিতে ভিটামিন ডি এর প্রভাব অস্থি বৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাহলে কিভাবে বৃদ্ধি হলো? ভিটামিন ডি এর সাথে কিভাবে অস্থি বৃদ্ধি হলো সেটা বোঝা গেল। নেক্সট কি আছে দেখো, ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ। ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণকে ত্বরান্বিত করে। ভিটামিন ডি এর স্বল্পতায় মলের সঙ্গে ক্যালসিয়াম ফসফরাসের নির্গমন ভিটামিন ডি প্রয়োগে হ্রাস করা হয়। কি বলেছে? ভিটামিন ডি এর মাধ্যমে অন্ত্র থেকে কি হচ্ছে? ক্যালসিয়াম এবং ফসফরাসের যে শোষণ সেটাকে ত্বরান্বিত করছে। এবার যদি ভিটামিন ডি এর স্বল্পতা হয়, তখন কি হচ্ছে? মলের সঙ্গে ক্যালসিয়াম এবং ফসফরাসের নির্গমন করছে ভিটামিন ডি প্রয়োগে এরা হ্রাস করা যায়। পিত্তলবণ ক্যালসিয়ামের শোষণকে প্রভাবিত করে। পিত্তলবণ কী করছে? ক্যালসিয়ামের শোষণকে প্রভাবিত করছে। ভিটামিন পিত্তলবণের সক্রিয়তা বৃদ্ধি করে এবং ক্যালসিয়াম শোষণকে ত্বরান্বিত করছে। ভিটামিন তাহলে কী কাজ করছে? এই যে পিত্তলবণ আমাদের শরীরের মধ্যে আছে, সেই পিত্তলবণের সক্রিয়তাকে বৃদ্ধি করছে এবং ক্যালসিয়াম শোষণকে ত্বরান্বিত করছে। এছাড়াও ভিটামিন ডি অন্ত্রের নিচের অংশে অম্লতা বাড়িয়ে ক্যালসিয়াম লবণের দ্রবণীয়তা বৃদ্ধি করে এবং এর ফলে অন্ত্র থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণও বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, অস্থি গঠন। অস্থি গঠন, ফরমেশনস অফ বোন। ফরমেশন অফ বোনটাও ইম্পর্টেন্ট। দেখো শিশুদের স্বাভাবিক অস্থি গঠনে ভিটামিন ডি কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে আমি প্রথমেই বলে দিয়েছি ভিটামিন ডি কিন্তু আমাদের যে হাড়, অস্থি, এগুলোকে মজবুত রাখতে সাহায্য করছে। তাহলে শিশুদের যখন স্বাভাবিক অস্থি গঠন হচ্ছে, তখন কিন্তু ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাভাবিক বৃদ্ধির সময় অস্থির একেবারে শেষ প্রান্তে অস্থি গঠনকারী কোষগুলি কার্টিলেজ কোষরূপে আবির্ভূত হয় এবং ক্রমশ এদের অবক্ষয় ও অবলুপ্তি ঘটে। এরপর এই স্থানে জালক সৃষ্টি হয় এবং অস্টিওব্লাস্ট কি একটা অস্থি কোষ, এর অস্থিময় ধাত্রের সঞ্চালন ঘটে। ভিটামিন ডি এর অনুপস্থিতিতে বা স্বল্পতায় কার্টিলেজ কোষগুলি অবক্ষয় ঘটে না, বরং এগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর ফলস্বরূপ জালক ও অস্টিওব্লাস্ট গঠিত হয় না। কার্টিলেজ কলা আকারে বেড়ে যায় এবং এর মধ্যে ক্যালসিয়ামের সঞ্চয় হয় না। রিকেটিক প্রাণীদের দেহে ভিটামিন ডি প্রয়োগ করলে কার্টিলেজ কোষের অবক্ষয় হয়, জালকের বৃদ্ধি ঘটে এবং অস্থিবৎ পদার্থের সৃষ্টি হয়। ঠিক আছে, অস্থি গঠনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে নেবে।
নেক্সট কী আছে দেখো, দাঁতের স্বাভাবিক গঠন। ভিটামিন ডি দাঁতের স্বাভাবিক বৃদ্ধিতেও সাহায্য করছে। ভিটামিন ডি এর স্বল্পতায় দাঁতের গঠন বিকৃত ঘটে এবং যার ফলস্বরূপ দন্তক্ষয় রোগ হয়, ডেন্টাল ক্রাইসিস। ডেন্টাল ক্রাইসিস হচ্ছে কিন্তু ভিটামিন ডি এর স্বল্পতার জন্য হতে পারে। নেক্সট কী আছে দেখো, অস্থি, রক্ত এবং অন্যান্য কলায় সাইট্রিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায় বলো তো? সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবুতে পাওয়া যায়, এটা মনে রাখবে। সাইট্রিক অ্যাসিড অস্থি এবং অন্যান্য দেহকলার একটি স্বাভাবিক উপাদান। শারীরবৃত্ত মাত্রায় হচ্ছে কি লজিক্যাল লজেস ভিটামিন ডি অস্থি, রক্ত এবং অন্যান্য কলায় সাইট্রিক অ্যাসিডের মাত্রাকে বৃদ্ধি করে এবং মূত্রে সাইট্রিক অ্যাসিডের রেচন ঘটায়। বোঝা গেল? নেক্সট কী আছে 6 নাম্বার, অস্থি, ক্যালসিয়াম এবং রক্তে ক্যালসিয়ামের সাম্যতা রক্ষা। এটি অস্থি ক্যালসিয়াম ও রক্ত ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। অল্প মাত্রায় ক্যালসিফেরল ভিটামিন ডি বৃক্ক দ্বারা ক্যালসিয়ামের রেচন বৃদ্ধি করে এবং অধিক মাত্রায় ক্যালসিফেরল ভিটামিন ডি ফসফেটের রেচন ত্বরান্বিত করে। এই প্রসঙ্গে উল্লেখ্য, প্যারাথাইরয়েড গ্রন্থি অস্থি থেকে ক্যালসিয়াম নিঃসরণে সহায়তা করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে বৃদ্ধি করে। নেক্সট কী আছে, ক্যালসিয়াম এবং ফসফেটের পুনঃশোষণ। ভিটামিন ডি বৃক্কীয় নালিকা দ্বারা ক্যালসিয়াম এবং ফসফেটের পুনঃশোষণ ত্বরান্বিত করে, ফলে ওই দুটি আয়নের রেচন হ্রাসপ্রাপ্ত হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর কাজটা কিন্তু বলে দিলাম আমি তোমাদের। ভিটামিন ডি এর কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আছে ভিটামিন ডি এর অভাবজনিত কিছু লক্ষণ। লক্ষণের মধ্যে জানবো আমরা প্রথমেই রিকেট। রিকেটটা দেখো, রিকেটটা কি? রিকেটটা মূলত শিশুদের দেখা যায়। 6 থেকে 18 মাস বয়সের যে শিশু, তাদের অস্থি কঙ্কালে গঠনের সময় এই রিকেট রোগটি দেখা যায়। আরেকটা হচ্ছে অস্টিওমেলেশিয়া, যেটা হচ্ছে বয়স্কদের দেখা যায়। আর অস্টিওপোরোসিস, সেটাও কিন্তু বয়স্কদেরই দেখা যায়। তো রিকেটটা কি আমরা দেখে নিই একটু। রিকেট রোগে অস্থিতে ক্যালসিয়াম লবণের কম সঞ্চয়নের ফলে অস্থিগুলি নরম থাকে। এর ফলে লম্বা অস্থিগুলি দেহের ভারে বেঁকে যায়। ত্রুটিপূর্ণ অস্থি গঠনের জন্য বক্ষ এবং শ্রোণীচক্র সঠিকভাবে গঠিত হয় না। তাছাড়া মেরুদণ্ডের বক্রতা ঘটে। শিশুদের 6 থেকে 18 মাস বয়সে 6 থেকে 18 মাস বয়সে অস্থি কঙ্কাল গঠনের সময় রিকেট রোগ দেখা দেয়। রিকেটের সময় মাথার তালু এবং পিছনের দিকের হাড় জোড়া না লাগায় ওই স্থানে আঙুল চাপলে শক্ত হাড় অনুভূত হয় না, প্লাস্টিকের মতো একটি পাতলা পর্দা অনুভূত হয়। বোঝা গেছে? এটা রিকেট। নেক্সট দেখো, আচ্ছা রিকেটের কিছু লক্ষণ আছে দেখো। রিকেটটা আমি একটু পুরোটা এখনো শেষ হয়নি। দেখো, বুকের মাঝ বরাবর পাঁজরার হাড় ভিতর দিকে ঢুকে গিয়ে লম্বা খাঁজের সৃষ্টি করে। একে হ্যারিসন সালকাস বলা হয়। তাহলে হ্যারিসন সালকাস কি? হ্যারিসন সালকাস হচ্ছে রিকেট রোগে বুকের মাঝ বরাবর পাঁজরার যে হাড়, সেটা ভিতর দিকে ঢুকে যায় এবং লম্বা খাঁজের সৃষ্টি করে। এটা কি বলা হচ্ছে? হ্যারিসন সালকাস। বুকের মাঝ বরাবর স্টারনামের দুপাশে কতগুলি দানার মতো গুটি সৃষ্টি হয়, এগুলিকে রিকেট রোসারি বলা হয়। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? রিকেট রোসারি। তাহলে রিকেট রোসারিটা কি? বুকের মাঝ বরাবর স্টারনামের দুপাশে, মুখের মাঝ বরাবর স্টারনামের দুপাশে কতগুলি দানার মতো গুটি সৃষ্টি হয়, এগুলিকে বলা হচ্ছে